ইতিহাস কিন্তু ফিরে ফিরে আসে, অতএব শাসক সাবধান। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। ইতিহাস কিন্তু ফিরে ফিরে আসে, অতএব শাসক সাবধান। একসময় পশ্চিমবঙ্গে সবাই ছিল সিপিএম, মনে আছে আপনাদের নিশ্চয়ই। রাজ্য জুড়ে চলত লাল পার্টির শাসন। পরিবারের মধ্যে দুই ভাইয়ের সম্পত্তি বিবাদ নিয়ে হোক বা ঘর দালানের ভাগ বাঁটোয়ারা নিয়ে হোক, সবসময় বিবাদ মেটানোর ভার নিত সিপিএম দল। সন্ধ্যার সময় ক্যাঙ্গারু কোর্টই ছিল তখন সাধারণ মানুষের মুশকিল আসানের চিচিং ফাঁক। 11ই বাম গিয়ে এলো জোড়া ফুলের রমরমা পর্ব। তারপর থেকে সিন্ডিকেট আর কাটমানির দৌরাত্ম্য একেবারে চতুর্দিকে। 1.5 দশক পর পরিবর্তনের অভিঘাতে এখন গেরুয়ার দাপট। আশা নিরাশার দোলায় সবাই দুলছে, ভাবছে সত্যি সত্যি এবার বদল আসবে তো, নাকি আগের মতো সেই থোর বড়ি খাড়াই ভবিতব্য আমাদের। সত্যিটা অবশ্য 5 বছর পর সময়ই বলবে। আবহমান কাল ধরেই শাসকের একতরফা রাজনীতিতে বিরোধী পরিসর সংকুচিত হলেই মুখ খোলার বিকল্প জায়গা খোঁজে মানুষ। কোনো স্বীকৃত রাজনৈতিক দল সেই জায়গাটা দিতে ব্যর্থ হলে আরশোলা বা ককরোচ পার্টির ঝড় বাড়ে। জাতীয় রাজনীতিতেও সেটাই দেখা যাচ্ছে হালের ধারাপাতে। অ্যাকাউন্ট ব্লক করেও ককরোচ জনতা পার্টিকে রোখা যাচ্ছে না। এই কারণেই নরেন্দ্র মোদীর আকাশচুম্বী জনপ্রিয়তাকে দুয়ো দিয়েই একটা ভুঁইফোড় ইনস্টা অ্যাকাউন্টের ফলোয়ার আকাশ ছুঁচ্ছে। আসলে ঘর ফাঁকা থাকলে, সাফসুতরো না করলে কীটপতঙ্গের উপদ্রব বৃদ্ধি হবে, এটাই তো দস্তুর। সেটা স্বপ্নে হোক আর বাস্তবে হোক। ভাগাড়ের চারপাশে ঘিন ঘিনে পরিবেশে আরশোলা টিকটিকি ঘুরে বেড়ায় গোলয়ে। গণতন্ত্রেরও শূন্যস্থান কখনো দীর্ঘস্থায়ী হয় না। বিরোধীদের ঝাড়ে বংশে বিনাশ করে কেউ নিজেকে অধীশ্বর ভাবতেই পারেন, কিন্তু তাদের প্রতিপক্ষ একদম কোথাও নেই, কিচ্ছুটা নেই, এই রকম ভাবাটা একেবারে ডাহা বোকামি। প্রতিবাদ কোনো না কোনোভাবে মাথা তুলবেই, আজ না হয় কাল। গণতন্ত্রে এটাই হচ্ছে ধ্রুব সত্য। পরিবর্তনের বাংলায় সেটা ডিএ হতে পারে, কিংবা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে বিতর্ক হতে পারে। ক্ষমতা দখলের পর থেকেই শাসক দল এই সত্য মানতে না পেরেই বারবার ভুল করেছে, তার জন্য চড়া মাশুলও কিন্তু দিয়েছে। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর জমানা থেকে বঙ্গে জ্যোতি বসু, বুদ্ধদেবের বাম শাসনকাল পেরিয়ে তৃণমূলের সরকার সেই ভুল করেছে। 5, 10, 15, 34 বছর টানা ক্ষমতার শীর্ষে থেকে কর্তৃত্বের অপার বিচ্ছুরণের শেষে কখন সবাই কমা সেমিকোলন হয়ে মিলিয়ে গিয়েছেন, কেউ আর মনে রাখতে রাজি নন। উচ্চকিত বিরোধী কণ্ঠস্বর শোনা না গেলেও কোনো শাসকই কিন্তু 50% বেশি ভোট পায়নি ক্ষমতা দখলের বসন্তেও। এটা অনেকেই আসলে ভুলে যান। 2026-এর ভোটের কথাই ধরুন না, এবারও বাংলায় যে অভূতপূর্ব পরিবর্তনের ভোট আমরা দেখলাম, তাতে বিপুল আসনে জয়ী হওয়া বিজেপি দলটা পেয়েছে কিন্তু মাত্র 46% জনসমর্থন। বাকি 54% ভোট কিন্তু তাদের বিপক্ষেতেই গিয়েছে। 41% ভোট পেয়েও একদম রিংয়ের বাইরে চলে গিয়েছে তৃণমূল। ফারাক মাত্র 32 লক্ষ ভোটার, তাতেই রিংয়ের বাইরে চলে গিয়েছে তৃণমূল। বরং বিগত 24-এর লোকসভার ভোটে ব্যবধানটা ছিল আরও বেশি, 41 লক্ষের। টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়েছে বলেই বিরোধী ভোট কুলকে পায়নি। ক্ষমতার এই অনিবার্য কালচক্র চাক্ষুষ করেও শিক্ষা হয় না আমাদের। মানুষের প্রতিবাদ, মানুষের প্রতিরোধ, মানুষের অস্বস্তি, বিক্ষোভ সময় মতোই কিন্তু বিস্ফোরণের আধার খুঁজে নেয়। সিপিএম একসময় ভাবতো তাদের সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তৃণমূলও এই সেদিন পর্যন্ত ভাবত যে তারা অপরাজেয়। স্বাধীনতার পর প্রায় 7 দশক দেশে কংগ্রেসই ছিল গণতন্ত্রের নিরঙ্কুশ অভিভাবক। ইন্দিরা গান্ধীর জমানায় যত্রতত্র 356 ধারা জারি করে অঙ্গরাজ্যের সরকার ভাঙার উৎসব দেখেছে জনগণ। আজ বিজেপিও গোটা ভারত দখলের স্বপ্নে বিভোর রয়েছে, কিন্তু ক্ষমতার কারবারিরা যেমন ধূমকেতুর মতো আসে, মিলিয়েও যায় কিন্তু
একইভাবে ধূমকেতুর মতোই সব দখলের পরই কিন্তু মহাপতন আসে। সব থেকে বড় কথা, পরিবর্তন কখনো ঢাক বাজিয়ে আসে না, ভোট যন্ত্রের নিঃশব্দ বিপ্লবেই তা অত্যন্ত ধীর গতিতে ছেয়ে যায় চারিদিক। এক্ষেত্রে বারুদ বলুন আর দেশলাই বলুন, একটাই জনগণের স্বতঃস্ফূর্ত জাগরণ, ওইটাই গণতন্ত্রের শক্তি। বিগত এক যুগ সাধারণ খেটে খাওয়া শ্রমিক, কৃষক থেকে হালের জেনজিদের আন্দোলন মানুষের সম্মিলিত শক্তির জয়েরই সূচক। কিন্তু এই সরল সোজা সত্যটা কি বাংলা কি গোটা দেশ, দু ক্ষেত্রেই সমান সত্য। জোড়া ফুলের এই চরম দুর্দিনে দলের বিরুদ্ধে যারা বিদ্রোহ করছেন তারা সব জেনে শুনেও এতদিন কেন চুপ ছিলেন, এই প্রশ্ন কিন্তু উঠবেই। তৃণমূল ক্ষমতায় থাকার সময় ওই নীরবতা তো আসলে তৃণমূল আবার ভোটে জিতে এলে শাসালো পদ পাওয়ার লোভেই চুপ করে থাকা, নীরব থাকা, তাই নয় কি? তৃণমূলকে ভাঙিয়ে যারা সব পেয়েছেন তারাই আজ সবার আগে ভ্যানিশ। মার খাওয়াদের পাশে মাঝারি মাপের নেতারাও কেউ নেই আজকে, ময়দানে রয়েছে শুধু অনামী ছোটরা। অথচ মাত্র একটা আসন জিতে সিপিএম রয়েছে ময়দানে, হাজির রয়েছে রাস্তায়, হাজির রয়েছে মাঠে ঘাটে আন্দোলনে। কিন্তু 80টা আসন পেয়ে তৃণমূল দলটা যেন পুরো বিশ্রামে, শ্বাসকষ্টে ভুগছে তৃণমূলের মেজো সেজো বাবুরা। আজ যখন নির্বাচনে হেরে তৃণমূল দলটা ঘোরতর অস্তিত্বের সংকটে পড়েছে, ঠিক তখন কিনা শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলে সাধু সাজা আরও বড় ভণ্ডামি ছাড়া আর কি বলবেন একে? মনে রাখতে হবে, রাজনীতি চিরদিনই সম্ভাবনার শিল্প। এখানে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলে কিছু হয় না। এই সমীকরণ সতত পরিবর্তনশীল। কিছু পাওয়ার না থাকলেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কুশীলবদের, তেমনি বাড়তি কিছু দেওয়ার না থাকলে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে খুব ফল বেরোনোর পর সংক্রামক ব্যাধি হিসাবেই ছড়িয়ে পড়ে অনায়াসে। যিনি সিপিএম ছেড়ে তৃণমূল ঘুরে বর্তমান মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট হয়ে গেরুয়ামুখী হতে চাইছেন, তিনি কাল আবার অন্য কোনো দলের দরজায় যে মাথা ঠুকবে না, তার গ্যারান্টি কে দেবে? তার গ্যারান্টি কে দেবে? অঙ্গবঙ্গ কলিঙ্গ জয়ের পর গেরুয়া শক্তি আজ বুকের ছাতি ফোলাতেই পারে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা দখলের অভূতপূর্ব সাফল্যের পর এই মুহূর্তে 21টা রাজ্য তাদেরই তো দখলে, তাই তারা ছাতি ফোলাতেই পারে। 21টা রাজ্য বিজেপির দখলে, নিঃসন্দেহে সর্বগ্রাসী বিজেপির পরের স্টপ হবে পাঞ্জাব। পুরো ভোটে ভরাডুবি হলেও কংগ্রেস এবং আপকে হটিয়ে সেই অপারেশন শুরুও হয়ে গিয়েছে। রাঘব চাড্ডা সহ একগুচ্ছ প্রথম সারির নেতাকে বিজেপিতে টেনে। পাঞ্জাবে অপারেশন শেষ হলে 27-এ হবে উত্তরপ্রদেশ। 3 বছর পর 2029-এ সাধারণ নির্বাচন, মানে লোকসভা নির্বাচন। এখন থেকেই পরের লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি। হাতে গোনা কয়েকটা রাজ্যে টিম টিম করে জ্বলছে বিরোধী শক্তি। বিরোধীরা শুধু কোণঠাসাই নয়, একে অপরের বিরুদ্ধে কালা ছোড়াছুড়িতেও ব্যস্ত রয়েছেন। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট তো একেবারে ছত্রভঙ্গ, ঝগড়া এবং দ্বন্দ্বে যার পর নাই দীর্ণ বলতে পারা যায়। আঞ্চলিক দলগুলো ক্রমশ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। কেরালায় ক্ষমতায় ফিরলেও কংগ্রেসের সামগ্রিক পুনরুজ্জীবন এখন বিষবাও জলে বলা যায়। একসময় বিজেপির নাড়া ছিল কংগ্রেস মুক্ত ভারত। 24-এর ভোটের পর কংগ্রেসের বদলে আঞ্চলিক দলগুলো টার্গেট। তথাকথিত রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখতে না পেরেই ভুঁইফোড় ককরোচ জনতা পার্টির আত্মপ্রকাশ। কে নেতা, কি আদর্শ, ইস্তেহারি বা কি, সেসব কিছুকে আমল না দিয়েই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবং তার নেতা মন্ত্রী শান্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ কোন পর্যায়ে পৌঁছেছে ককরোচ জনতা পার্টি নামের একটা রাজনৈতিক মঞ্চই তার প্রমাণ। নিজেদের ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, অলস বলে ব্যাখ্যা করছে ককরোচ জনতা পার্টি। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটা মন্তব্যের পরই দেশ জুড়ে যেন লিচুর দানার মতো, লিচুর আঁটির মতো দেখতে এই পতঙ্গের জনপ্রিয়তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অনুগামীর সংখ্যা এক ধাক্কায় পিছনে ফেলে দিয়েছে খোদ বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে। সমালোচকরা একে কেবলই সোশ্যাল মিডিয়া গিমিক বলে উড়িয়ে দিতে চাইলেও এই আরশোলা পার্টির, এই ককরোচ জনতা পার্টির অনলাইন ক্রেজ ধাক্কা দিয়েছে শাসক বিরোধী দুপক্ষকেই।
বলতে পারেন চলতি ব্যবস্থাকেই ধাক্কা দিয়েছে। জেনজির এই ক্ষোভ আগামী দিনে কোন পথে এগোয় তার উপরেই কিন্তু জাতীয় রাজনীতির গতিপথ নির্ভর করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুকে হাত দিয়ে বলুন না, বুকে হাত দিয়ে বলুন না, মোদিজি এবং তার সরকারের বিরুদ্ধে কি কোনো ক্ষোভ নেই? আন্তর্জাতিক বাজারে যখন দাম কমছে তখন মাত্র 11 দিনে 4 বার বাড়ানো হয়েছে তেলের দাম। বৃদ্ধির পরিমাণ 8 টাকার সামান্য বেশি। পালা করে বাড়ছে সিএনজির দাম। মানুষ মুখ বুজে চুপ করে মেনে নিচ্ছে বলেই কি সব ঠিক আছে বলতে হবে? প্রধানমন্ত্রী সোনা কিনতে আর বিদেশ যেতে দেশবাসীকে বারণ করে নিজেই গোটা ইউরোপ ঘুরে বেড়াচ্ছেন, চকলেট বিলাচ্ছেন। সোনা কেনা বেচা না হলে এদেশের কয়েক কোটি পরিবার অনাহারে মারা যাবে না? যে কোনো পাড়ায় যান, যে কোনো গ্রামে ঘুরুন, একটা লক্ষ্মী কিংবা আদ্যমা জুয়েলার্স আপনি দেখতে পাবেনই। এরা অত্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ী, এমনিই সোনার ব্যবসা পড়তির দিকে, তার উপর প্রধানমন্ত্রী নিজেই বিদেশি মুদ্রা বাঁচাতে সোনা কেনার বিরোধী। এই বেকার অধ্যুষিত দেশে স্বর্ণশিল্পীরা কাজ হারালে তাদের পুনর্বাসনের ব্যবস্থা কে করবে? ক্ষমতার শীর্ষে থাকার সময় 18টা রাজ্যের শাসক ছিল কংগ্রেস, আর আজ বিজেপি নেতারা বলেন এই 21টা রাজ্য দখল হলো, এরপর 22, 23 সব পাইপলাইনে। ক্ষমতা যেমন ধূমকেতুর মতো আসে তেমনি নিমেষে কিন্তু মিলিয়েও যায়। তোমার টানাটানিতে কিচ্ছুটা হবে না, রবার যেটা সেটাই থাকবে। রবার তোমার টানাটানিতে কিচ্ছু হয় না। এই সত্য তৃণমূলের জন্য, বিজেপির জন্য, কংগ্রেসের জন্য, সবার জন্যই কিন্তু সমান। তেমনি এটাও ধ্রুব সত্য যে দল যতদিন ক্ষমতায় থাকে ততদিন কারো বিদ্রোহ করার দম থাকে না। ক্ষমতা গেলেই দলকে ঘিরে থাকা মৌমাছিদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং পরের 5 বছর পর্যন্ত সেটা চলতেই থাকে। এটা আসলে ফুসফুসের কোনো অসুখ নয়, এটা আসলে গদিতে না থাকার বিস্ময় একটা সাইড এফেক্ট। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 23.6 কোটি ভোট এবং কংগ্রেস পেয়েছিল 13.7 কোটি ভোট। মানুষ কিন্তু ঘুমিয়ে থাকলেও সব দেখছে সজ্ঞানে। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, প্রতিশ্রুতি ভঙ্গের বেদনা মানুষ সহজে ভোলে না, এটা মনে রাখতে হবে। শাসক যেন এই সার সত্যটা ভুলে না যায়। মানুষ একবার খেপে গেলে শাসক আর বিরোধীর ব্যবধান কমতে কিন্তু বিশেষ সময় লাগে না। বদলের ইতিহাস বারবার ফিরে ফিরে আসে, বলার কথা এটাই। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।